আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাঙালি জাতি কোনোদিন মানুষ হব না, শিক্ষিত হব না। আমরা শুধু যেটুকু পড়ি তাতে করে আমরা আমাদের পেটের রুজি পরিচালনা করার জন্য পড়ি। আমরা জনকল্যাণে কাজ করি, এটা আপনি কোথাও পাবেন না। আমার বেশ লজ্জা লাগে, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সে খালেদ মহিউদ্দিন ভাইয়ের ঠিকানায় খালেদ মহিউদ্দিন টক শোতে বলছে, আমি 1.5 মাস ধরে প্রাডো গাড়িতে চড়ছি, এবং সে তার বিলাসের কথা আরও কিছু কথা বলছে যে ভবিষ্যতে আমার এ গাড়ি পছন্দ, BMW ইত্যাদি ইত্যাদি, এসব গাড়ি আমার পছন্দ। সবচেয়ে বড় কথা হলো, যেসব মানুষগুলো ব্যবসায়ীরা কৃপণ হয়, অধিকাংশ ব্যবসায়ীগুলো কৃপণ হয়, আপনি খতিয়ে দেখেন তারা জাকাতটা ঠিক মতো দেয় না। আমি চ্যালেঞ্জ করে বললাম, কারণ যে ব্যবসায়ী 1.5 কোটি টাকা দামের গাড়ি হাসনাত আবদুল্লাহকে ইউজ করতে দিল, গত বছরের আয়কর, জাকাত, এগুলো হিসাব করেন, সে যদি যথাযথভাবে দেয়, তাহলে আমি আমার জ্ঞানটাকে শূন্য মনে করব, বা আমি একদম নিজেকে অশিক্ষিত বলে একদম প্রকাশ্যে ঘোষণা দেব। যে ব্যক্তি 1.5 কোটি টাকা দামের গাড়ি এরম একটা ব্যক্তিকে দেয়, তার পেছনে অবশ্যই একটা কি আছে, উদ্দেশ্য আছে। কারণ আমরা জানি বাঙালি জাতে লাভে লোহা বয়, বিনা লাভে তোলাও বয় না। দেখেন, হয় সে কোনো ব্যবসায়িক স্বার্থের জন্য দিয়েছে, নতুবা ভয়ে দিয়েছে, নতুবা তার কাছ থেকে প্রেশারাইজ করে গাড়িটা নেওয়া হয়েছে। আমাদের তো একজন দেয় না, আমাদের তো একজন মোটরসাইকেলও দেয় না, তাহলে ওনাকে কেন দিয়েছে? আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় যে সমস্যা, আমরা যখন কেউ ক্ষমতায় থাকে তখন আমাদের মতো শিক্ষিত লোকেরা ক্ষমতাচ্যুত ব্যক্তিকে সমালোচনা করতে সারাদিন অভ্যস্ত থাকি, ক্ষমতাচ্যুত ব্যক্তিকে নিয়ে সারাদিন গবেষণা করতে থাকি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমি প্রায় একটা কথা বলি, একটু খারাপ ভাষাই বলি, মারাফুঙা চারা নেই। মনে করেন একটা মেয়েকে একজন ধর্ষণ করে দিল, তো এই যে ধর্ষণ করলো, এখন আপনি যদি বাংলাদেশ ওর নামে লিখে দেন, তার নামের আগে যে বিশেষণটা যোগ হয়েছে, ধর্ষিত অমুক, এই বিশেষণকে আপনি কাটতে পারবেন? অবশ্যই কি করতে পারবেন না, কাটাতে পারবেন না। ওই বিশেষণটা যোগ হয়ে থাকবেই। পুরো পৃথিবী তার নামে লিখে দিল, ওই বিশেষণটা তার নামের আগে থাকবে। তো ওরে ধর্ষিতা একবার বলা আর 100 বার বলা সমান নয় কি? অবশ্যই আমার যুক্তিতে সমান। তো যে পতিত, যে স্বৈরাচার, এটা তো আমরা সকলে জেনে গেছি। তো কথায় কথায় মাইক ধরে এগুলো বলার তো আমি কোনো যুক্তি দেখি না, প্রথম কথা। 2 নম্বর কথা, আমাদের বাঙালি জাতের শিক্ষার সবচেয়ে যে গলদ বা ভুল, সেটা হলো যারা ক্ষমতায় থাকে তাদের কোনো ভুল ত্রুটি আমরা দেখতে পাই না, আর দেখলেও আমরা সেটা বলার সাহস করি না। আমরা আবার নিজেদেরকে সুশীল, সুসাংবাদিক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, হ্যাঁ, মানে এইসব বলে আমরা নিজেদেরকে জাহির করি। কেন? এই বিষয়টা কি আপনার আমার কাছে কি অপ্রীতিকর লাগে না? যে ওর মতো একটা স্টুডেন্ট যে আদৌ চাকরি পাইতো কি না পাইতো, সে বড় জোর একজন আমলা হইতো বাংলাদেশের, সেই আমলা হওয়ার যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তিকে, একজন আমলা যে পরিমাণ বেতন পায়, সেটা যদি 50,000 না ধরে 1 লাখই ধরলাম, স্টার্টিং 1 লাখ যদি পায়, তাহলে তার বছরে আসে কত? 12 লাখ।
তাহলে সে 30 বছর চাকরি করতে পারে। 30 বছরে দেখা যায় তার পেনশন, তার সব কিছু মিলায়ে তার বেতন আসে, পেনশন টেনশন মানে যা কিছু আছে, রিটায়ারমেন্ট ফান্ড যা কিছু আছে সব কিছু মিলায়ে তার বেতন আসে সর্বসাকুল্যে মোটের উপর 3 কোটি টাকা। এই যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তির আপনারা 1.5 কোটি টাকার গাড়ি দিয়ে দিচ্ছেন কে করতে, ফর ইউজ। তাহলে এখন কথা হলো, এটা কি দুর্নীতির আওতায় পড়ে না? এটা কি একবারও প্রশ্ন করেছেন আপনারা, বা একবারে কথা বলেন? যারা করেছে, আগে যারা করেছে তারা তো কোর্ট আছে, বিচারালয় আছে, প্রশাসন আছে, তারা অ্যাকশান নিব। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে বা ক্ষমতা ব্যবহার করছে, তাদের লাইফলিড, তাদের সোর্স অফ ইনকাম, তারা কি করছে, তারা কোন জায়গা থেকে দুর্নীতি করছে, এগুলো কেন আমরা দেখি না? তার মানে কি, আমাদের উদ্দেশ্য একটা স্বৈরাচারকে তাড়িয়ে আমরা আর একটা কী করবো, স্বৈরাচারকে নিয়ে আসবো, স্বৈরাচার হওয়ার সুযোগ তৈরি করে দেব। তা আবার একজন কী হবে, স্বৈরাচার হবে। আবার একজন স্বৈরাচার হলে আমরা আবার কি করব, আন্দোলন সংগ্রাম করব, করে ওরে হটাইতে গেলে আবার 2000 লোক জীবন দেবে, আবার 800 লোক জীবন দেবে, আবার পুলিশ মরবে 3000, আবার মানে বিরোধী দলীয় নেতা মরবে হলো 8000 10,000, আবার ঘরবাড়ি ভাঙচুর হবে। তাহলে লাভটা কি হলো বলেন আপনারা? তাহলে লাভটা কি হলো? এখন আপনারা যারা প্রশাসনে আছে, যারা ক্ষমতায় আছে, এরা যে করুক, এরা যে ওই যারা আগে ছিল স্বৈরাচার বা যাদেরকে ওরা তাড়িয়েছে খেদিয়েছে, ওদের নিয়ে গবেষণা করুক। কিন্তু আমরা যারা নিজেদেরকে সাধারণ জনগণ বলে দাবি করছি, তাদের উচিত কি? তাদের উচিত হলো যে এখন যারা ক্ষমতায় আছে এরা যেন আর কোনোভাবে কি স্বৈরাচার না হতে পারে, এরা যেন বাংলাদেশের সংবিধান মেনে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেয়। আমরা সেটা না করে আমরা করছি কি, যে চলে গেছে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। আরে ভাই, আপনি 14 গোষ্ঠী উদ্ধার করে আপনার লাভটা কি? আপনি রাজনীতি যদি সত্যি সত্যি বোঝেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের কাছে যাবেন, যদি লোক খুঁজে না পান নুরুল আমিন ব্যাপারী স্যারের কাছে যাবেন, যে একটু খোলামেলা প্রশ্ন করবেন, ভারত কখনো শেখ হাসিনাকে ফেরত দেয় কিনা, বা বিশ্বের কোনো দেশ এরকম আর একটা দেশে যে আশ্রয় নিলে রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফেরত দিয়েছে কিনা। এই যে ইন্টারপোলের কথা বলেন, ইন্টারপোল আপনার ওইভাবে কাউকে ফেরত দেয় কিনা, ইন্টারপোলের আপনার বিধিনিষেধগুলো একটু পড়িয়েন, যে তারা কাদেরকে ফেরত দেয়, কাদের নামে মামলা গ্রহণ করে। এই যে নতুন করে রেড অ্যালার্ট জারি করছে বাংলাদেশের 60 জন না 62 জনের বিরুদ্ধে। তা আপনারা কি জানেন এই 60-62 জনের মধ্যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই? আপনারা কি জানেন যে এর আগে তারেক রহমানের কে ফেরানোর জন্য আওয়ামী লীগালেরা 3 বার আওয়ামী সরকার ট্রাই করেছে আপনার ইন্টারপোলের মাধ্যমে। ইন্টারপোল ক্ষিপ্ত হয়ে বলেছে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নামে আপনারা কি করবেন না, এভাবে অভিযোগ দায়ের আমাদের বিরুদ্ধে আমাদের কাছে জানাবেন না। এটা জানেন আপনারা? জানেন না। ওটা ব্যক্তিগত ব্যাপার, সরকার যে যারা আছে ওরা বুঝুক। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছে তারা কম্বল দিতে হেলিকপ্টার ব্যবহার করে, আবার বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সর্বনিম্ন হেলিকপ্টার ভাড়া সেটাকেই ব্যবহার করা হয়েছে। কেন? উনি রাজ্যের কি এত মানে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, উনি দেশের এত কি গুরুত্বপূর্ণ কাজ করেছেন যে সেই গুরুত্বপূর্ণ কাজের জন্য ওনাকে হেলিকপ্টার ব্যবহার করতে হবে? ওই কম্বল তো তিনি কী করতেন, শর্ট সময়ের মধ্যে যদি দিতে চাইতেন তাহলে উনি কিনে তো ট্রাকে করে এলাকার প্রতিনিধিদের কাছে পাঠিয়ে দিতে পারতেন, তারা তো এগুলো ডিস্ট্রিবিউট করতে পারত। কেন 2 দিন আগেও যারা এই আন্দোলনে আহত হয়েছিল তাদেরকে রাস্তায় এসে আন্দোলন করতে হয় যে সুচিকিৎসা দিচ্ছে না বলে? বলেন আমাকে, এই কথা বলেন।
এই যে 167 জন অর্থাৎ 267 জন বিসিএস ক্যাডার প্রথম ভেরিফিকেশনে গেজেট যে ঘোষণা করলো সেটা আওয়ামী লীগের আমলে করা হয়েছিল। এই সরকার ক্ষমতায় এসে আবার গেজেট প্রকাশ করলো, দ্বিতীয়বার ভেরিফিকেশন করে গেজেট প্রকাশ করলো। সেখানে আওয়ামীপন্থী, ছাত্রলীগপন্থী এদেরকে বাতিল করার পরে আবার গেজেট প্রকাশ করলো। এই গেজেট প্রকাশ করার পরে চূড়ান্তভাবে দ্বিতীয় গেজেট প্রকাশ করলো। যারা এই চাকরি পেয়েছে তারা বিভিন্ন চাকরিতে ছিল, সেই চাকরিগুলো ছেড়ে দিয়েছে। আবার আপনি 3 নম্বর গেজেট কেন প্রকাশ করলেন? তো এরা যে চাকরিগুলো ছেড়ে দিল, এখন এদের সাথে কি আপনি মস্করা করছেন? আপনি রাষ্ট্র হিসাবে আপনি কি মস্করা করছেন, ঠাট্টা করছেন? না আপনারা আন্দোলনকে ভালোবাসেন? না আপনি আন্দোলন করে ক্ষমতায় এসেছেন বলি আপনি সব জায়গায় মনে করে আন্দোলন ক্রিয়েট করতে চান? আমরা তো দেখছি যে আপনারা নিজেরাই মানুষকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি 35 প্রত্যাশীদের আপনি কি করলেন যে 35 প্রত্যাশীদের আপনি গবেষণা করে 33 করে দিলেন। তা আবার সত্য দিলেন কি 3বারের বেশি বিসিএস দেওয়া যাবে না। এটা কি কোন ধরনের মজা হলো? বিসিএসই যদি না দিতে পারে তা 33 বছর করে ও কী করে খাবে? ওটা কী জন্য? ওটা চাকরি যে অ্যাপ্লাই করবো, কী চাকরির পরীক্ষা দেবে? সকলের উদ্দেশ্য থাকে বিসিএস দেওয়া। সেটা নিয়ে আপনি মস্করা করলেন। আপনি হঠাৎ করে এসে আপনার দেশের আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ভালো না, আপনি রিক্সাওয়ালাদেরকে কী করে দিলেন যে ব্যান করে দিলেন? কেন করলেন? মানে আমরা জাতি হিসাবে এতটা লজ্জিত বা আমরা জাতি হিসাবে এতটা মানে মূর্খের পরিচয় দিই যেটা মানুষের সামনে বলা যায় না। আপনি আন্দোলন করলে আপনি বলেন আন্দোলন করছো কেন? তা আপনি রে ভাই, আপনি তো কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই আপনি আন্দোলনের সুযোগ তৈরি করে দিচ্ছেন। আপনি তো বলছেন আন্দোলন করো, আপনি আন্দোলন করে আপনি আপনার 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 সাগরেদরা আপনার মানে যে অঙ্গ সংগঠনগুলো তারা 72-এর সংবিধানের কবর রচনা করতে চায়। কি ল্যাঙ্গুয়েজ এটা! যদি আমরা বলতাম যে ইউনূসের কবর রচনা করে দেবো তাহলে আমরা কিন্তু আর বাইরে থাকতে পারতাম না। আপনার মানে এখন কথা হলো যারা সমন্বয়ক আছে এরা তো সারাদিন এইসব করে বেড়ায়। এদের ড্রেস আপ, এদের আন্দোলনের সময়, কোটা আন্দোলনের সময় ড্রেস আপ, এখনকার ড্রেস আপ, এখনকার চলাফেরা, এরা তো সারাদিনই এসব করে বেড়ায়। তো এদের আপনার আয় ব্যয়ের একটু হিসাব নেওয়া কি উচিত নয়? না এদের আয় ব্যয়ের হিসাব নেবেন ওই যে আওয়ামী লীগের ওই এমপি মন্ত্রীরা যেভাবে পালিয়ে মানে সব কিছু নিয়ে টিয়ে বিদেশে পালাই যাওয়ার পরে আমাদের মতন হারামিরা, আমরা যারা লেখাপড়ায় শিখে মূর্খ হয়েছি, হারামজাদা আমরা এই হারামজাদারা তখন কি করব যে তখন ওই অমুক মন্ত্রী এত টাকা নিয়ে গেছে, তমুক মন্ত্রী এত টাকা নিয়ে গেছে, আবার আমরা বলছি আমরা আল্লাহরা ছাড়া কারোর ভয় পাই না, আমরা হলো সৎ মানুষ, আমরা কারোর ভয় পাই না, আমাদের কোনো ভয় ডর কিছু নেই। আমরা তখন এটা করব? তখন করে কী লাভ? ওই যে প্রথমেই বলছিলাম মারা পুঙা সারা নেই, পুঙা তো মারা শেষ। তখন তো আর ওই মানে যতই আপনি সব কিছুতে গুতান না কেন তখন তো লাভ হবে না। এরা হেলিকপ্টারে করে মানে আপনার ত্রাণ দিতে যায়, এরা প্রায়োরিটিতে করে টক শোতে যায়, এরা প্রায়োরিটিতে করে বিভিন্ন অফিসে যায়, যেই থ্রেট করে। তো এই প্রায়োরিটি গাড়ির এই টাকাটাতে পুরো মানুষ চিকিৎসাহীনতায় ভোগে কেন? মানুষের বাজারের অবস্থা কেন? কতগুলো মানুষ বেকার, তাদেরকে নিয়ে কোনোদিন ভাবতে দেখেছেন? আমার একটা জিনিস অবাক লাগে, মানুষের বাংলাদেশের সে রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলই হোক না কেন, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সে ভিপি নূর গণপরিষদের এরা এমন খারাপ মানে এদেরকে মনে করেন আমি আর কি বলবো। এরা যদি শুধু জনগণের কথা বলে, এরা জনগণ বলতে ওদের যে মানে লোকজন ওটাকে ওরা জনগণ ভাবে। যেমন আওয়ামী লীগালেরা ভাবে আওয়ামী লীগ যারা করে ওরাই ওদের জনগণ, আর বাকিরা কি জনগণ নয়? বিএনপিরা ভাবে বিএনপি যারা করে ওরাই তাদের জনগণ, জামাত আলারা ভাবে জামাত যারা করে ওরাই তাদের জনগণ। কেন? এই যে 4 মাসে বাংলাদেশের যে খারাপ অবস্থা, আপনি কোনোদিন শুনেছেন যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই যে সাধারণ জনগণের জন্য আন্দোলন করছে ইউনূসের কাছে, এই তো দ্রব্যমূল্যের দাম এত বেশি কেন, এটা সমাধান করো? এরা ক্ষমতায় গেলে করবে, কিসের করবে? কেউ করবে না। ও একা সুবিধা। আমাদের বাণিজ্য উপদেষ্টা মানে বশির আহমেদ সাহেব বলেন যে তেলের দাম একটু বাড়ছে,
তাছাড়া মানে 60 টাকা মানে 14 টাকা করে বাড়লে মানে এক ফ্যামিলিতেই 5 কেজি তেল লাগে, 50 টাকা বেশি খরচ হয়, কোনো ব্যাপার না। তো জানে ওই বেটার মাথায় কি এই ঘিলু আছে যে তেলের দাম বাড়লে সব কিছুর দাম বেড়ে যায়? ওই তেল দিয়ে যেসব প্রোডাক্ট তৈরি হয় সে সব কিছুর দাম বেড়ে যাবে, এটা কি বোঝে? ও লোকে হাজার হাজার কোটি টাকার মালিক, বিজনেসম্যান, ওই লোক কী বুঝবে? আপনি ক্ষমতা দেবেন এমন লোকের কাছে যে জনগণ কি সেটা বুঝতে পারবেন। মানুষ ক্ষমতায় গেলে মন্ত্রী হইলে বলছে যে আমি মন্ত্রী হইলে দিন রাত সমান করে কাজ করব। হ্যাঁ, আগে বলতো যে মানে ডিম কি মানে অকটেল পেট্রোল খাই। হ্যাঁ, তো এই আমলে তো দেখা গেল যে মুরগি হলো মানে আপনার সোনা খায়, মানে ডায়মন্ড খায়, এই জন্য ডিমের দাম বেড়ে যায়। মানুষ যে লক্ষ লক্ষ মানুষ যে চাকরি হারাইছে, এই মানুষগুলোর আপনি কি করবেন? আপনি ট্রেনিং থেকে বাদ দেন, হাঁটা সুন্দর হয়নি বলি ট্রেনিং থেকে বাদ দেন, আপনি সোজা করে পা পড়িনি বলি ট্রেনিং থেকে বাদ কেন দেন আপনি? এইগুলো শোনেন ভাই, যারা সুশিক্ষিত সুশীল মানুষ তাদের অনুরোধ করি, একটু শিক্ষিত যেহেতু হয়েছেন, যে পতিত যে চলে গেছে ওর নামে সমালোচনা করে কোনো লাভ নেই। এখন যারা আছে এদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, যেন এরা যেন দুর্নীতি করে। দুর্নীতি ভাই রে ভাই, দুর্নীতি করে চলে গেলে আপনি কার বাল ফেলবেন? আপনি মুখ না খারাপ করলে আর হয় না, যে আপনি কার কী করবেন? এখন ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পালাইছে, আপনি কার কী করবেন? কারো তো ফেরত নিয়ে আসতে, আজ পর্যন্ত কারো ফেরত নিয়ে আসা গেছে? ওই যে বঙ্গবন্ধুর খুনি এখনও বেঁচে আছে, সে বিদেশে গেছে, ফেরত নিয়ে আসতে পেরেছে? শেখ হাসিনা এত হেডাম, তিনি লৌহমানব, এত মানবতার ইয়ে, উনি কি কাউকে ফেরত নিয়ে আসতে পেরেছে? উনি কি গ্রেনেড হামলায় তারেক জিয়াকে ফেরত নিয়ে আসতে পারবেন না? যেগুলো চলে গেছে ওগুলোর নামে সমালোচনা করে লাভ নেই, ওগুলো ফেরত। আবার ওই যে এখন যেরকম সবাই আগেকার আমলে ফিরে আসছে ওইভাবে সব ফিরে আসবে। রাজনীতিবিদদের আলোচনা করে কোনো লাভ নেই। আমরা সাধারণ জনগণ কীভাবে ভালো থাকবো, সুশীল সমাজের উচিত হবে নিজেদের পকেটের কথা না ভেবে এদেরকে সমালোচনা করে, এদেরকে স্বৈরাচারী না হতে দিয়ে, এদেরকে সৎপথে যাতে চলে, এদের প্রত্যেকটা জিনিসের হিসাব জনসম্মুখে দিতে হবে। 93 টাকা ব্যাংকে রাখছে, পরবর্তীতে এই টাকা কী করছে আপনাদের হিসাব দিছে যে এই টাকা কী দিছে? মানুষ মানে কথাটা দুর্ভিক্ষের সময় না দিয়ে দুর্ভিক্ষের পরে দিবেন কেন? পুনর্বাসন কিসের পুনর্বাসন করবেন আপনি? তো সরকার কী করবে তাহলে? শোনেন, এখনও সময় আছেন, শিক্ষিত হলে শিক্ষিতর মতন হন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।